সখাতর সলিল তাতেই ডুবে হাবুডুবু খাওয়া। বাংলাদেশি পচা শামুককেই পা কাটতে চলেছে বোধহয় এই আগের সরকারের মুখ্যমন্ত্রী এবং তার শাগরেদদের। এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন তিনি নিঃসঙ্গ, এখন তিনি নিজের দলেই দলহীন, এখন তিনি কিছুই না, কোনো সরকারি কোনো পদেই তিনি নেই। আর তিনি যে সমস্ত প্রশ্রয়দাতা ছিলেন, আর সেইগুলো মানুষের সামনে যখন পরিষ্কারভাবে উঠে আসছে, মানুষ একসময় কল্পনা করত, ভাবত, তারপরে ভাবত দুষ অতটাও কি হয়। আর আজকে সেই পাপের পূর্ণকুম্ভ ফেটে গেছে। বলে না, ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় পাপের, তখন তা ফেটে ছড়িয়ে পড়ে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, চতুর্দিকে ডিম, কলা, এমনকি ড্রেনের পাঁক। না, সমর্থন করছি না জিনিসটাকে, কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কেন। আর কেনই বা আজকে সিআইডি ক্যামাক স্ট্রিট আর কালীঘাটের ওই টালির চালায় গত ৩-৪ ঘন্টা যাবৎ তল্লাশি করছে? শুধুই কি শৈজাল কাণ্ড, নাকি এর পিছনে আরো অনেক বড় কোনো তথ্য উঠে আসতে পারে? আর সেই সঙ্গে আর কারা কারা দেশ বিরোধী, অনুপ্রবেশ চক্রান্ত এবং বিদেশি ব্যবসায় ফেঁসে যেতে পারেন, এই সমস্ত কিছুই এই এপিসোডে আপনাদেরকে যতটা আমাদের কাছে সূত্রের খবর তুলে ধরবার চেষ্টা করছি। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেশ তো মা, দেশের মাটিতে আমরা বাঁচি। সবার আগে তো কর্তব্য আমাদের দেশ মায়ের সেবা করা। আর সেখানেই হয়ে গেছিল গন্ডগোলটা। সিআইডি আমাদের রাজ্যের কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী, প্রাক্তন অথবা বর্তমান, কোনোদিন কখনো কোনো মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায়নি। ভোটের আগে থেকে বারবার বলতাম যে এবারের ভোট নজিরবিহীন ভোট, সব দিক থেকে। এ শুধু ভোট না, এ বাঁচার লড়াই। এ শুধু ভোট না, এ ধর্ম স্থাপনের চেষ্টা, ধর্মযুদ্ধ। এ শুধু ভোট না, ভোটে জেতার পরেও সেটা নয়, ধর্ম স্থাপন, সেইটাও খুব ইম্পর্টেন্ট। তা সেগুলো ছিল নজিরবিহীন। এই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছিল কেন? আজকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কররা যদি একটুখানি দাঁত নখ বার করতে পারত, তাহলে যে কি অবস্থা করে ছেড়ে দিত। যে সমস্ত মানুষ রাষ্ট্রবাদী, যে সমস্ত মানুষ সনাতনের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য লড়াই করছে, তাদের হালাত কি করত আজ মানুষ ভাবছে, দেখছে, আর ভাবছে, আর শিউরে শিউরে উঠছে। এখন এই সিআইডি কি শুধুমাত্র শৈজাল কাণ্ড, তার তল্লাশি, সেটাই কি? সেটা তো আগের এপিসোডে বললাম যে কি কি কারণে এই শৈজাল কাণ্ডটি একটি রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা। সেটা তো আগের এপিসোডে বলেছি। শুধু দর্শকবৃন্দ, যারা নতুন দর্শক আছেন তাদের একটা অনুরোধ, তারা একটু সাবস্ক্রাইব করুন। দেশমাতৃকা, রাষ্ট্রবাদ নিয়ে যে সমস্ত মানুষজন কথা বলেন, আপনি যদি রাষ্ট্রবাদী হন তাহলে একটু সাপোর্ট করুন চ্যানেলটাকে, যাতে আমাদের অগ্রগতি আরো সহজ হয়। সেই সঙ্গে আপনারা হাত খুলে লিখুন এবং আমাদের পিছনের যে সমস্ত এপিসোড আছে সেগুলোকে একটু স্ক্রল করে দেখবেন, এই অনুরোধ রাখলাম। এবার বলি যে এই যে ধরুন আজকে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে গেল, সেখানেও কিন্তু তারা বাধার সম্মুখীন হলো। খেয়াল করবেন, গত এপিসোডে বলেছি। এখন এই বাধাটা সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং মিস্টার রাজু তখন ওই আইপ্যাক ফাইল চুরি কাণ্ডে যখন সওয়াল জবাব চলছে এবং তাদের সাবমিশনগুলো করছেন,
এই টিম অফ লয়ার যারা দাঁড়িয়েছিল রাজ্য সরকারের পক্ষে, তৎকালীন রাজ্য সরকারের পক্ষে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার তৎকালীন ডিজিপি এবং সিপি এদের হয়ে যারা দাঁড়িয়েছিলেন, সেই তারা কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মেনকা গুরুস্বামী, শ্যাম দেওয়ান, অভিষেক মনু সিংভি, এরা একটা বিস্তারিত সাবমিশন করেন প্রায় 5 দিন যাবত বিভিন্ন ডেটে। এবার তুষার মেহতা, মাননীয় সলিসিটর জেনারেল, এবং মিস্টার রাজু, তারা কেউ কেন্দ্র সরকারের পক্ষে এবং কেউ ইডির পক্ষে অন্য আইনজীবীরাও ছিলেন। তাদের সাবমিশন একটা রেফারেন্স দেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা একটা প্যাটার্ন, দেশের কোন তদন্তকারী সংস্থাকে কোন অপরাধের তদন্ত তিনি করতে দিতে চান না। সেটা রাজীব কুমার কাণ্ড হোক, সিবিআই এর তল্লাশি, সেখানে থেমে না গিয়ে উল্টে সেই সিবিআই অফিসারদের গ্রেপ্তার করে থানায় পুরে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এটা সবাই দিনের আলোর মতো পরিষ্কার ঘটনা। পরবর্তীতে আইপ্যাক কাণ্ড, সেই বাধা দিতে ছুটে যাওয়া। আজকে কালীঘাট, শুভাশিস চক্রবর্তী, এই কি বলে, বেহালা পূর্বের পরাজিত প্রার্থী, তিনি নাকি এখনকার ওই টুকরো হয়ে যাওয়া অবশিষ্টাংশ যেটুকু টিকে আছে 2-3 জনের তৃণমূল, তার আবার কোষাধ্যক্ষ, তিনি বাধা দিয়েছিলেন। এখন এই রেফারেন্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা দিককে ইঙ্গিত করে। সেটা কি? কিছু লুকোনোর চেষ্টা, সাপ্রেস করবার চেষ্টা, অপরাধী মনস্তত্ত্ব, এমন কিছু ঘটনা অপরাধী করে যা সে প্রকাশ্যে আনতে চায় না। বা আচ্ছা, প্রকাশ্যে আনতে হবে না, এমন কোনো ব্যক্তিগত জিনিস থাকতেই পারে আমি প্রকাশ্যে না আনতে পারি, কিন্তু যখন সেটা দেশের আইনের কোনো একটা ব্যাপারে এসে যায়, তদন্তের কোনো একটা বিষয়ে এসে যায়, যেখানে দেশের আইন ব্যবস্থার মাধ্যমে অ্যাপ্রুভড কোনো একটি তদন্ত চলে, তখন তদন্তে সহযোগিতা করা, সেটা সেই উদ্দেশ্যের জায়গাটাকে, সাধু উদ্দেশ্যের জায়গাটাকে প্রমাণ করে। আর কোন জায়গাতে বাধা দেওয়ার লাগাতার যদি চেষ্টা থাকে, সেটাকে কি বলে শুধু দর্শকবৃন্দ? এটা এই অবধি জানেন আপনারা। এবার যেটা বলতে যাচ্ছি, আমাদের কাছে সূত্রে যেটা খবর, বাংলাদেশি কথাটা কেন উচ্চারণ করলাম, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবত এই সরকার আসার পর থেকে লাগাতার বিভিন্ন বর্ডার করিডর দিয়ে পালাচ্ছে, দলে দলে হাজারে হাজারে পালাচ্ছে। তাদের নথিপত্র নেই, এসআইআর এ বাদ পড়া অথবা কোনো তালিকাতেই নেই, এরকমরা পালাচ্ছে, দলে দলে পালাচ্ছে। বিজেপি আবার বলছে না, নেব না। এই নিয়ে আবার বিভিন্ন রকম ক্ল্যাশ আছে। বিভিন্ন রকম বিদেশি চ্যানেল খুললে দেখতে পাবেন বিরাট বড় মানবাধিকার তাদের জাগিয়ে উঠেছে, যে নো ম্যানস ল্যান্ডে খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, তাদের এবার কি হবে? কি হবে? বিজেপি তুমি নিয়ে নাও, তোমার দেশের জিনিস তুমি নিয়ে নাও। তারা প্রকাশ্যে স্বীকার করছে, গ্রামের নাম বলছে, বাংলাদেশে কোথায় ছিল তা বলছে, এদেশে কতদিন এসেছিল তা বলছে, এখানে এসে আবার কি কি উপভোগ করেছে সেগুলো গড়গড় করে তারা বলে দিচ্ছে, দেন নিয়ে নাও। না, এখানে আর জায়গা নেই। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে ভারতবর্ষ ধর্মশালা না, যে যখন খুশি যা খুশি চলে আসবে, তার লুট তরাজ খাওয়া দাওয়া সব চলবে, রাজধানী সব চলবে। না, ভারতবর্ষ সেটা নয়। আর এটাই যে নয়, এটাই হয় করে দিয়েছিল। এখন এই সমস্ত যে তদন্ত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এই সমস্তর মধ্যে দিয়ে সীমান্তবর্তী যে জায়গাগুলোর কথা আপনাদেরকে বারবার করে বলতাম, সেখান থেকে উঠে আসছে মারাত্মক তথ্য। সেই তথ্য কি? সেই তথ্য দেখা যাচ্ছে যে কিছু কিছু পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কিছু কিছু পঞ্চায়েতের প্রধান, কিছু কিছু ওই যাকে বলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এরা জড়িত কিসে? এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে বেশি। কেন? তার কারণ দক্ষিণবঙ্গে কিন্তু একের পর এক বেশ কয়েকটা ঝড় হয়ে গেছিল, যাকে সাইক্লোন আমফান বলুন, তারপরে ফণী,
এই ধরনের বেশ কয়েকটা ঝড় হয়ে গেছিল। আর এই যতবার ঝড় হয়েছে খেয়াল করে দেখবেন শুধু দর্শকবৃন্দ, ওই তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনী, লুটেরা বাহিনী, এরা অন্য কোন দলকে, এমনকি আশ্রমকে পর্যন্ত ত্রাণ দিতে দিত না। মানুষের কাছ থেকে আশ্রমের সন্ন্যাসীরা ত্রাণ জোগাড় করে তাদের যে রসদ আছে সন্ন্যাসীদের, তাদের সিস্টেম দিয়ে তারা ত্রাণ দিতে যাবেন, তারা পর্যন্ত বাধাপ্রাপ্ত হতো। রাজনৈতিক দল অন্য কাউকে একটা মাছিকে গলতে দিত না, ওই ত্রাণ দিতে দেব না বলে অবরোধ করে দিত। ভাবতে পারেন, মানুষ জলে ভেসে যাচ্ছে, ঝড়ে তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেখানে একটা মানবিক হৃদয়ের যে কোনো মানুষ সেখানে গিয়ে ত্রাণ দিতে যাবে, তাও দিতে দেবে না। কেন? এটাই দেখতে পাচ্ছেন এই দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর পার্টি অফিস এবং নেতাদের ঘর থেকে কি বেরোচ্ছে? ত্রাণের ত্রিপল, ত্রাণের হাঁড়ি করা, ত্রাণের শাড়ি, এছাড়া পৌরসভা বালতি, আর কি নয়। শুধু দর্শকবৃন্দ, যেহেতু এই পুরো বিষয়টা একদম প্রত্যক্ষ ভুক্তভোগী আমি নিজে, আপনারা হয়তো কেউ কেউ জানেন যে সীমান্তবর্তী এলাকাতে মানুষের বাঁধ ভেঙে যাওয়া, নদীর বাঁধ ভেঙে যাওয়াটায় অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষ দ্রুত স্থান পরিবর্তন করতে পারে না, উঁচু জায়গাতে গিয়ে উঠতে পারে না। এখন সেই সমস্ত মানুষদের খুব বেশি করে প্রয়োজন হয় ত্রিপল নামক জিনিসটা, যেটা মানে একটা ঝড় এসে যাওয়ার পরেও কন্টিনিউ করে বৃষ্টিটা, ঝড়ের ঝোড়ো বাতাসটা। এই ত্রিপল কিন্তু তাদের প্রচন্ড বড় একটা আশ্রয় হিসেবে দেখা দেয়। খড়ের বা মাটির বাড়ি আরেকবার তৈরি করার চাইতে বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করে, চালাটা তৈরি করে তার উপর ত্রিপলটা দিলে অন্তত 2-3 জন মানুষ সেটার নিচে বসে থাকতে পারে জল সরে গেলেও। এই ত্রিপল তারা চুরি করেছে। কেন করেছে? শুধু দর্শকবৃন্দ, এই পুরো ত্রাণ এবং এখানকার এই সমস্ত লুটটার ব্যবসা ছিল বাংলাদেশের সাথে। ভাবতে পারেন, যেটা আপনাদের কাকে একটা হিসেবে বলেছিলাম, যে এপার থেকে আমরা সনাতনী না যাকে গো মাতা বলি, এপার থেকে সেই ক্যাটল স্মাগলিং এর ইচ কাউ, এখান থেকে ধরা যাক যদি 30,000 টাকা দাম হয়, ওপারে বাংলাদেশে জাস্ট নদীটা পার হয়ে চলে গেলেই সেটার দাম হয়ে যেত 80,000 থেকে 1,20,000 টাকা ওখানকার হিসাবে। কাজে মানে ওখানকার টাকায় না, কিন্তু এখানকার টাকা মানে টাকার ভ্যালুয়েশন অনুযায়ী এই যে বিপুল টাকার যে মাঝখানে যে ডিফারেন্স, এই ডিফারেন্স নিয়ে কিন্তু এদের ফুলে ফেপে ওঠা। কেউ মাটি শ্রমিক থেকে ডন, কেউ গাড়ি চালানো ড্রাইভার থেকে অত্যাচারী স্বৈরাচারী, নিজেই প্রভু, এরকম এরকম প্রচুর ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই যে রাষ্ট্রদ্রোহ, দেশদ্রোহিতা, দেশ বিরোধী কাজকর্ম, তার একটা এই বিপুল চেনটার কিন্তু কেন্দ্রবিন্দু ছিল কিন্তু ওই সেই কালীঘাটের এই প্রান্তগুলো। এদের প্রত্যেকে প্রত্যেকটা জিনিসের খবর পেতেন, প্রত্যেকে পরিচালন করতেন, প্রত্যেকে ভাগ পেতেন। কি সেটা? সেটা হচ্ছে এই সমস্ত সামগ্রী। শুধু তাই না, আরো বহু কিছু, যেমন ওষুধ, বিভিন্ন ওষুধের জাল কারবারি, মানে এপার থেকে ওষুধ ওপারে পার করে দেওয়া। এই সম্পর্কে তো সবাই খবরের কাগজ টিভিতে আমরা প্রচুর দেখেছি, ফেন্সিডিল চালান দেওয়া, সেই সমস্ত পার্টি অফিস থেকে নেতাদের বাড়ি থেকে পর্যন্ত পাওয়া যাচ্ছে। কাজে বাংলাদেশ ছিল এই সমস্ত নেতাদের কাছে, কুচো হোক, মেজো হোক, বড় হোক, এদের কাছে হচ্ছে একটা বিরাট বড় ব্যবসা ক্ষেত্র এবং জামাতি চেন। আর এখন কি দেখা যাচ্ছে? এখন আমাদের কাছে সূত্রের খবর যা হাসতে চলেছে, তো এমনি শুধুমাত্র লুটে নয়, দেশদ্রোহিতাতে। কিরকম? সীমান্তবর্তী বেশ কিছু এলাকাতে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানে, ধরা যাক সেটা কোনো প্রতিমা নিরঞ্জন, এই ধরনের নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় কিছু কিছু পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওই যে বললাম কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির প্রধান, এরা সীমান্তবর্তী এলাকার এই সমস্ত নদীগুলোতে বিজিবি, তখন বোধহয় বাংলাদেশের আর একটা
ওই ফোর্সের একটা নাম ছিল, ওদের যে বর্ডার সিকিউরিটির আর একটা নাম ছিল, তাদের সাথে গোপন গাঠবন্ধন করে বর্ডার উন্মুক্ত করে দিত। শুধু তাই না, ওই কয়েক ঘন্টার বর্ডারটা উন্মুক্ত হয়ে যাওয়ার জন্য তারা মিটিং করত সেখানে গিয়ে, এবং মিটিং করে সেখান থেকে পুরো ঘুষপেটি, পুরো অনুপ্রবেশকারীর জন্য উন্মুক্ত দাঁড় করে দিত সেই দিনটা বা তারপরের দিন, এরকম একটা নির্দিষ্ট সময়সীমা। বন্যা জলের মতো বাংলাদেশি, বন্যা জলের মতো রোহিঙ্গা ওই সমস্ত জায়গাগুলো দিয়ে ঢুকত, এবং তার সাথে জড়িত ছিল এই যে সমস্ত নামগুলো আমার সামনে এখন দেখতে পাচ্ছি। আমি অবশ্যই এখন প্রকাশ্যে আনবো না, সেটা তো তদন্ত চলবে, কিন্তু এই পরিমাণে অনুপ্রবেশ, এবং সেটাই ছিল যারা ঢুকে গেল তাদেরকে আবার এক্সপ্লয়েট করতো এরা, এই সমস্ত ডনেরা, এই সমস্ত ধোয়া তুলসী পাতা সেজে থাকা চেয়ারম্যান কর্মাধ্যক্ষরা। হ্যাঁ, এরা কি করত, এদেরই আবার নথিপত্র তৈরি করে দিতে চেষ্টা করত। যে সমস্ত সরকারি আধিকারিকরা সেগুলো করে দিত না, তাদের জীবন সম্পত্তি সমস্ত কিছু ধ্বংস লুটিয়ে দিত। বিভিন্ন রকম ভাবে নেমে আসতো তাদের ওপর অত্যাচার, যেহেতু তারা ওই নথিগুলো তৈরি করে দেবে না। ডকুমেন্ট নেই, কি করে নথি তৈরি করবে? কিন্তু এখানেও শেষ না, তৈরি করে দেওয়ার জন্যও নিশ্চয়ই কোনো কোনো মানুষ কোথাও না কোথাও থেকে থাকে, অসৎ মানুষ, তাদের কাছ থেকে সেগুলো তারা ম্যানেজ করতো। জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, পিডিএফ, ফটোশপে নাম্বার একজনের ছবিটা আলাদাভাবে আর একজনেরটা ফটোশপে বসিয়ে দিয়ে প্রিন্ট করে বার করে দিত। এখন শুধু দর্শকবৃন্দ, বিভিন্ন রকম কাজকর্ম, বায়োমেট্রিক চেকিং কত জায়গায় না জানি হয়, ম্যাক্সিমামটাই জেরক্স কপিতে কাজ চলে যায়, আর এরা এই জেরক্স 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 করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতো। যদি না কখনো ফাঁপড়ে পড়ে ধরা পড়ে গেল, বায়োমেট্রিকটা চেক হলো, তখন দেখা গেল যে কার্ডটা জালি। আর এরাই ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই পুরো স্বৈরাচারী সাম্রাজ্যটার পুরোপুরি ভোট ব্যাংক। ভুল বললাম, এরাই ছিল মানুষকে শোষণ করবার অস্ত্র, এরাই ছিল সেই বাহিনী। কিন্তু এবার আর তো ছাড় নেই। কবে কবে কোথায় কোথায় কোন নদীর ধারে কোন জায়গায় বসে বসে কে কে নৌকোয় করে গিয়ে মিটিং করে এসেছে বিজেপির সঙ্গে, সমস্ত তথ্য ভারতীয় সেনা, এনআইএ সবার হাতে চলে এসেছে। কাজেই একটাতে না, এত বড় বড় দেশদ্রোহিতা একটাও ছাড় পাবে না, কিন্তু কোনো চিন্তা নেই। শুধু দর্শকবৃন্দ, দেশ তৈরি হচ্ছে, 1 মাস কমপ্লিট হলো এই সরকারের, একের পর এক উন্নয়ন কর্মসূচি এবং সংকল্প পত্রে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই সমস্ত একটার পর একটা লক্ষ্য পূরণে এই সরকার ডবল ইঞ্জিনের গতিতে এগিয়ে চলেছে। এবং তার মধ্যে সব থেকে বড় যেটা, দেশের সীমান্ত সুরক্ষা, দেশের সুরক্ষা, রাষ্ট্রবাদ সর্বোপরি, রাষ্ট্রবাদ শিরোপরি, এবং মাতৃভূমির উন্নয়নের জন্য কোনো আপোষ নয়। এই নীতি নিয়ে এই সরকার, এই রাষ্ট্রপতি সরকার এগিয়ে চলেছে এবং এইভাবেই এগিয়ে চলবে। এখন এই যে তথ্যগুলো বেরিয়ে আসছে, এই তথ্যের সাথে তো জড়িত ওই মমতা বন্দ্যোপাধ্যায়, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন সরকারের বিভিন্ন রকম কর্মসূচি। কাজেই এখানে কিন্তু ব্যাপারটা উল্টো। এখানে কান টানলে মাথা আসবে তা না, কিন্তু এখানে মাথা টানলে গোটা বডিটা আসবে, শরীর, হাত, পা, আঙুল, কান সব এবার আসবে। মাথা টানলে ব্যালেন্সটা চলে আসবে। শুধু দর্শকবৃন্দ, এখনো পর্যন্ত তল্লাশি চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। আমরা নজর রাখছি সমস্ত বিষয়ের ওপর। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঘর যেমন ছাড়া করেছে মানুষকে, তাহলে তার জন্য ভালো ঘর, সেই ঘর এবার রেডি, তার নাম শ্রীঘর। ঘর ছাড়া করেছে যে সমস্ত মানুষকে,
দেশের মধ্যে বাস করা যে সমস্ত মানুষকে উদ্বাস্তু করেছে দেখেছেন মালদা মুর্শিদাবাদের ঘটনায়, দেশের মানুষ দেশের মধ্যে থেকে উদ্বাস্তু হয়ে আর এক জেলায় পালিয়েছে। ঘর ছাড়া করলে ঘর হারা হতে হয়, কিন্তু তার জন্য বড় ঘর রেডি আছে, তার নাম শ্রীঘর। শুধু দর্শকবৃন্দ, আবার একবার অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের যে পরিমাণ সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাতে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সকলের মঙ্গল কামনা করি এবং এটা রিকোয়েস্ট করি যে আপনারা হাত খুলে আপনাদের মতামত জানান। নতুন সমাজ গঠন করতে আপনার মতামত খুব ইম্পর্টেন্ট, এবং সেটা এই এপিসোডের সঙ্গে একটু শেয়ার করুন, যাতে আরো অনেক মানুষ আপনার মতামতটা দেখতে পায়, আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়, সমাজ গঠনে এগিয়ে আসে। আপনারা নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, যাতে এপিসোড হলেই আপনাদের ফোনে নোটিফিকেশনটা ঢোকে। বেল আইকনে টিপে সেটাকে অল করে দেবেন, অলের ওপর হাত দেবেন, যাতে সব নোটিফিকেশন আপনাদের সামনে আসে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।